আসসালামু আলাইকুম বন্ধুরা। এমন কিছু মুভি থাকে যা শেষ হয়ে যাওয়ার পরেও তার রেশ আমাদের মস্তিষ্কে থেকে যায় দিনের পর দিন। আজ আমরা এমন একটি ডার্ক অ্যাকশন থ্রিলার মাস্টারপিস মুভি নিয়ে কথা বলতে যাচ্ছি, যার নাম মহারাজা। যেখানে একজন সাধারণ মানুষ একটা সামান্য লোহার ডাস্টবিনের জন্য লাখ লাখ টাকা ঘুষ দেয়, কিন্তু এর পেছনের আসল রহস্য কি? চলুন ডুব দেওয়া যাক এই রোমহর্ষক গল্পের গভীরে। গল্পের শুরুতেই আমাদের পরিচয় হয় মুভির প্রধান চরিত্র মহারাজের সাথে। মহারাজ অত্যন্ত সাধারণ একজন মানুষ। সে রামকি সেলুন নামের একটি দোকানে নাপিতের কাজ করে। তার পরিবার বলতে তার স্ত্রী এবং ছোট্ট একটি মেয়ে রয়েছে। মহারাজ তার স্ত্রীকে এতটাই ভালোবাসে যে সে তার স্ত্রীর কথার বাইরে এক পাও ফেলে না। একদিন মহারাজ তার মালিক রামকির কাছে একদিনের ছুটি চায়, কারণ সে তার স্ত্রীকে নিয়ে ঘুরতে যাবে। এই কথা শুনে মালিক রামকি প্রচন্ড বিরক্ত হয়। সে রেগে গিয়ে সেই দিন সেলুনে আসা সমস্ত কাস্টমারের কাজ একাই মহারাজকে করতে বলে, তাহলেই সে তাকে ছুটি দেবে। তো যাই হোক, পরের দিন আমরা দেখতে পাই মহারাজার স্ত্রী আর মেয়ে তাদের ঘরের দরজার সামনে বসে আছে, আর রাস্তার ওপারে একটা খেলনার দোকানে মহারাজা তার মেয়ের জন্য খেলনা কিনছে। সে একটার পর একটা পুতুল দূর থেকে তার স্ত্রীকে দেখাচ্ছে, কিন্তু তার স্ত্রীর কোনো পুতুলই পছন্দ হচ্ছে না। অবশেষে অনেক খোঁজাখুঁজির পর তারা একটা পুতুল পছন্দ করে। পুতুলটার বিল করার সময় মহারাজার নজর যায় দোকানের ক্যাশ কাউন্টারে রাখা সুন্দর একটা মাটির শোপিসের দিকে। শোপিসটিতে দেখা যাচ্ছিল একজন মা তার বাচ্চাকে পরম মমতায় বুকে জড়িয়ে ধরে আছে। মহারাজা দোকানদারকে বলে এটারও বিল করে দিতে। তখন দোকানদার ঠাট্টা করে বলে, এটাও তোমার স্ত্রীকে দেখিয়ে নাও, পরে যদি আবার পছন্দ না হয়। কিন্তু মহারাজা হাসি মুখে বলে যে এই মূর্তিটা তার স্ত্রীর ঠিকই পছন্দ হবে। তারা যখন এই বিষয় নিয়ে কথা বলছিল, ঠিক সেই মুহূর্তেই এক বিশাল বড় মালবাহী লরি দিক হারিয়ে প্রচণ্ড বেগে সোজা ধাক্কা মারে মহারাজার ওই ছোট্ট বাড়িটিতে। চোখের পলকে পুরো বাড়ির ছাদ ভেঙে পড়ে তার স্ত্রী আর মেয়ের ওপর। রাস্তার ওপার থেকে মহারাজ এই দৃশ্য দেখে পাথর হয়ে যায়। তার হাত থেকে সেই শোপিসটা মাটিতে পড়ে ভেঙে চুরমার হয়ে যায়। মহারাজার দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে, কিন্তু সে কিছুই করতে পারে না। এরপর আমাদের কয়েক বছর পরের কাহিনী দেখানো হয়, যেখানে আমরা জ্যোতি নামের একজন মেয়েকে দেখতে পাই। জ্যোতি পড়াশোনায় খুব বেশি একটা ভালো না, কিন্তু খেলাধুলায় সে সব সময় এগিয়ে থাকতো। আর এই কারণেই স্কুলের কোনো টিচারই জ্যোতিকে পছন্দ করত না, শুধুমাত্র একজন ছাড়া, আর সে হচ্ছে তার পিটি টিচার আসিফা। আসিফা জ্যোতিকে অন্য সব স্টুডেন্টদের থেকে একদমই আলাদা চোখে দেখত। সে তাকে খেলাধুলার পাশাপাশি সমস্ত বিষয় পার্সোনালি খুব ভালোভাবে পড়াতো। এরপর আমরা দেখি একটা মাঠের মাঝখানে জ্যোতির বাড়ি, আর তখনই আমরা জানতে পারি ওই দিন অ্যাক্সিডেন্টে শুধুমাত্র মহারাজার স্ত্রী মারা গিয়েছিল, আর এক মিরাক্কেল ঘটে গেছে তার মেয়ের সাথে। ওপর থেকে একটা সাধারণ লোহার ডাস্টবিন ঠিক মেয়েটির মাথার উপর পড়েছিল, আর সেই ডাস্টবিনটার কারণেই মহারাজার মেয়ে ওই দিন বেঁচে গেছে। আর ওই দিনের পর থেকে মহারাজ তার বাড়ি একদম মাঠের মাঝখানে নিয়ে এসেছে, যার চারপাশে কোনো গাড়ি চলাচলের রাস্তা নেই। মহারাজ তার মেয়ে সহ এই বাড়িতেই থাকে, কিন্তু দেখা যায় যেই ডাস্টবিনটা সেদিন জ্যোতির প্রাণ বাঁচিয়েছিল তাকে তারা আর সাধারণ কোনো বস্তু মনে করে না। তারা সেই ডাস্টবিনের নাম দেয় লক্ষ্মী। লক্ষ্মীকে তারা বাড়ির একজন সদস্যের মতোই ভালোবাসে। প্রতি শুক্রবার তারা লক্ষ্মীকে যত্ন করে গোসল করায়, তার গায়ে চন্দনের টিকা পরিয়ে দেয়, এবং মহারাজা তার মৃত স্ত্রীর ছবি ঠিক নিচেই তাকে পরম শ্রদ্ধায় সাজিয়ে রাখে। মহারাজ এখন নিজেই একটা সেলুন খুলেছে। তার রুটিন একদম ছকে বাঁধা। সকালে উঠে ঘরের সব কাজ করা, মেয়ের স্কুলের ব্যাগ গুছিয়ে দেওয়া, নিজের হাতে কাপড় ইস্ত্রি করা এবং রেডি হয়ে সেলুনে যাওয়া। যদিও মহারাজ এখন সেলুনের মালিক, কিন্তু তবুও সে তার সেলুনে থাকা কর্মচারী গোপাল বাবুর আন্ডারে কাজ করে। সে তার সমস্ত কথা শোনে। মহারাজ নিয়ম মেনেই প্রতি সপ্তাহে একদিন ছুটি নিয়ে মেয়েকে ঘুরতে নিয়ে যায়। তার স্ত্রীর মারা যাওয়ার পর থেকে মহারাজ একাই তার মেয়েকে বড় করেছে। সে তার মেয়ের সমস্ত কথা শোনে, মেয়ের বিপদে আপদে সবসময় পাশে থাকে। একদিন স্কুলে একটা ঘটনা ঘটে। স্কুলের প্রিন্সিপাল কোনো এক কারণে জ্যোতির উপর মিথ্যে অভিযোগ এনে তাকে টিসি দেওয়ার হুমকি দেয় এবং তাকে খুব বকাঝকা করে। মহারাজ খবর পেয়ে স্কুলে ছুটে আসে। প্রিন্সিপাল তাকে যাই বলুক না কেন, মহারাজার মুখে একটাই কথা, আমার মেয়ে কিছু করেনি, আমার মেয়ে কোনো ভুল করতে পারে না। কিন্তু প্রিন্সিপাল মহারাজের কোনো কথাই শোনে না, আর তার সঙ্গেও রাগারাগি করতে থাকে। কিন্তু তখনই পিটি টিচার আসিফা আসল দোষীকে প্রিন্সিপালের সামনে নিয়ে আসে, আর প্রমাণ হয় জ্যোতির কোনো দোষ নেই। জ্যোতির কোনো দোষ প্রমাণ না হওয়ায় মহারাজ তার মেয়ের এই অপমানের জন্য প্রিন্সিপালকে জ্যোতির কাছে ক্ষমা চাইতে বলে। কিন্তু প্রিন্সিপাল মহারাজের সঙ্গে রাগারাগি করে তাকে সেখান থেকে বের করে দেয়। কিন্তু মহারাজ কিছুতেই সেখান থেকে যায় না। সে প্রিন্সিপালের রুমের একটা লোহার পাইপ শক্ত করে জড়িয়ে ধরে থাকে। স্কুলের স্টাফরা তাকে টেনে হিচড়ে বের করার
চেষ্টা করে, কিন্তু এতে পিলারের কভারই ভেঙে যায়। তবুও মহারাজ তার হাত ছাড়ে না। মহারাজার হাত ছিলে যায়, তবুও সে বিন্দু পরিমাণও নড়ে না। অবশেষে প্রিন্সিপাল বাধ্য হয়ে জ্যোতির কাছে ক্ষমা চেয়ে নেয়। এই ঘটনাটি আমাদের বুঝিয়ে দেয় যে মহারাজ তার মেয়েকে কতটা অন্ধের মতো ভালোবাসে এবং মেয়ের সম্মানের জন্য সে যে কোনো পর্যায় পর্যন্তও যেতে পারে। এর কিছুদিন পর স্পোর্টস ক্যাম্পের জন্য জ্যোতিকে 1 সপ্তাহের জন্য শহরের বাইরে যেতে হয়। যাওয়ার আগে জ্যোতি তার বাবাকে কড়া শাসন করে যায় যেন সে নিজের যত্ন নেয় এবং অবশ্যই লক্ষ্মীর খেয়াল রাখে। সে ভিডিও কলে এই সমস্ত কিছু চেক করতে থাকবে। প্রতিদিনের মতো রাত 10টার দিকে মহারাজ সেলুন বন্ধ করে নিজের স্কুটি নিয়ে বাড়ি ফেরে, কিন্তু দেখা যায় মধ্যরাতে মহারাজ তার বাড়ির মেঝেতে অজ্ঞান অবস্থায় পড়ে আছে আর তার ঘরের সমস্ত জিনিসপত্র ওলটপালট হয়ে আছে। কিন্তু কিভাবে হলো এই সমস্ত কিছু, সেটা আমরা কিছুক্ষণ পরেই জানতে পারবো। এরপর সিন শিফট হয় এবং আমাদের একটি গ্যারেজের ঘটনা দেখানো হয়, যেখানে একজন কাউন্সিলর তার একটি দামি গাড়িতে করে সেই গ্যারেজে আসে। আসলে সে তার গাড়িটা এই গ্যারেজেই ঠিক করাতে দিয়েছিল, কিন্তু গাড়ি তার কাছে ডেলিভারি দেওয়ার পর সে দেখতে পায় গাড়ি থেকে তার একটি দামি চশমা হারিয়েছে। তাই সে তার চশমা ফেরত নেওয়ার জন্য পুনরায় এই গ্যারেজে এসেছে। গ্যারেজে এসেই সে সেখানকার স্টাফদের মারধর করতে থাকে, আর তখনই সেখানে ধনা নামের একজন লোক আসে। আসলে ধনাই সেই নেতার গাড়িটি ঠিক করেছিল। সেখানে আমরা জানতে পারি ধনা গাড়িটা ঠিক করার পরও একদিন দেরি করে সেই নেতাকে ডেলিভারি দিয়েছে, আর সম্ভবত সেই চশমাটি চুরি করেছে। তখন কাউন্সিলর ধনাকেও মারধর করতে থাকে, কিন্তু ওই সময় সে সেটা স্বীকার করে না আর চুপচাপ মাটিতে বসে থাকে। কিন্তু দেখা যায় সেও ছোটখাটো গুন্ডা, যার কারণে সে কয়েকবার জেলেও গিয়েছে। ওই দিন রাতে কাউন্সিলর যখন তার দলবল নিয়ে একটা বারে বসে মদ্যপান করছিল, তখন ধনা সেখানে গিয়ে হাজির হয়। সে সোজা হেঁটে গিয়ে কাউন্সিলরের সেই দামি চশমাটা তার চোখের সামনেই ভেঙে ফেলে। এরপর সে একাই ওই কাউন্সিলর সহ তার সকল লোকদের বেধড়ক মারধর করে নিজের অপমানের চরম প্রতিশোধ নেয়। এই ধনা চরিত্রটি কেন এত গুরুত্বপূর্ণ তা আমরা গল্পের একটু পরেই জানতে পারবো। এরপর আমরা পুনরায় মহারাজকে দেখি, যে কিনা থানায় গিয়েছে পুলিশকে চুরির কমপ্লেইন জানানোর জন্য। মহারাজ বলে 3 জন মুখোশধারী লোক তার বাড়িতে ঢুকে তাকে মেরে অজ্ঞান করে দিয়েছে এবং তার বাড়ি থেকে লক্ষ্মীকে চুরি করে পালিয়েছে। পুলিশ তো নড়ে চড়ে বসে। তারা ভাবে লক্ষ্মী হয়তোবা নিশ্চয়ই অনেক সোনাদানা বা লাখ লাখ টাকা হবে, কিন্তু মহারাজ বলে লক্ষ্মী কোনো সোনাদানা বা টাকা পয়সা নয়। এটি বলে সে পুলিশকে মুখে বোঝানোর চেষ্টা করে, কিন্তু সে ঠিকভাবে বোঝাতে পারে না। তাই সে তার ফোনে একটি ছবি বের করে পুলিশকে দেখায়, যেখানে দেখা যাচ্ছিল মহারাজ এবং তার মেয়ের মাঝখানে একটা ডাস্টবিন, যাকে সে লক্ষ্মী বলছে। ছবিটা দেখে পুলিশ তো রেগে আগুন হয়ে যায়, তবুও সে শান্ত হয়ে বলে, আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে এটা বলো সেই ডাস্টবিনের ভেতরে কি ছিল, সোনাদানা, টাকা পয়সা নাকি কোনো জরুরি কাগজপত্র? মহারাজ বলে, না, তেমন কিছুই ছিল না। এটি শুনে পুলিশ অফিসার তো আরো রেগে যায় আর মহারাজকে সেখান থেকে বেরিয়ে যেতে বলে, কিন্তু মহারাজও ছিল নাছোড়বান্দা। সে বারবার একই কথা বলতে থাকে যে আমাকে আমার লক্ষ্মী খুঁজে দাও। এক পর্যায়ে পুলিশ ইন্সপেক্টর মহারাজকে পাগল ভেবে তার ঘাড় ধাক্কা দিয়ে থানা থেকে বের করে দিতে চায়, কিন্তু মহারাজার জেদ আমরা স্কুলের দৃশ্যেই দেখেছি। সে থানার একটা লোহার পিলার শক্ত করে জড়িয়ে ধরে দাঁড়িয়ে থাকে। শত চেষ্টা করার পরেও পুলিশ তাকে সেখান থেকে সরাতে পারে না, আর মুহূর্তের মধ্যেই সে পুরো পুলিশ স্টেশন তছনছ করে রেখে দেয়। অবশেষে থানার হেড ইন্সপেক্টর রয় সেখানে চলে আসে। আপনাদেরকে জানিয়ে রাখি, রয় খুবই লোভী একজন পুলিশ, যে কিনা টাকা ছাড়া এক পাও নড়ে না। রয় মহারাজকে নিজের ক্যাবিনে ডাকে। তখন মহারাজ ইন্সপেক্টর রয়কে তার সাথে ঘটা সমস্ত ঘটনা খুলে বলে। সমস্ত কিছু শোনার পর রয় মহারাজকে কিছু টাকা বের করে দিয়ে বলে, সামান্য একটা ডাস্টবিনই তো, এই নাও টাকা, তুমি আরেকটা নতুন ডাস্টবিন কিনে নিও। কিন্তু এবারও মহারাজ তার এক কথায় অনড় থাকে। সে বারবার ইন্সপেক্টর রয়কেও তার ডাস্টবিন খুঁজে দিতে বলে। তখন রয় জিজ্ঞেস করে, কি এমন আছে তোমার ওই ডাস্টবিনে? মহারাজ বলে, লক্ষ্মী আমার মেয়ের জীবন বাঁচিয়েছে, ওই দিনের পর থেকে আমি লক্ষ্মীকে পুজো করি। এরপর ইন্সপেক্টর মহারাজের কাছে চোর সম্পর্কে জানতে চায়। মহারাজ তাদেরকে জানায়, আমি তাদের চেহারা ঠিকভাবে দেখতে পারিনি, তারা মাস্ক পরা ছিল, কিন্তু সেখানে থাকা একজন চোরের সঙ্গে হাতাহাতি করতে গিয়ে আমি তার পিঠে হাত দেই, আর তখনই আমি তার পিঠে একটা কান দেখতে পাই।
এই কথা শোনার পর ইন্সপেক্টর রয় তো আরও রেগে যায়। সে মনে করে মহারাজ নিশ্চয়ই কোনো পাগল, তাই সে তাকে থানা থেকে বের করে দিতে ধরে। তখন মহারাজ বলে, আপনারা যদি কেসটা নিতে না চান তাহলে এটাকে সিবিআই এর হাতে ট্রান্সফার করে দিন। এটা শুনে ইন্সপেক্টর রয় আরও রেগে যায় আর একটা বন্দুক বের করে মহারাজের দিকে তাক করে বলে, তুই যদি এখন এখান থেকে চলে না যাস তাহলে আমি তোকে গুলি করব। এক পর্যায়ে বাধ্য হয়ে মহারাজ সেখান থেকে চলে যায়। তখন ইন্সপেক্টর রয় থানার সকল পুলিশকে বলে, এতগুলো পুলিশ মিলে একজন লোককে তোমরা সামলাতে পারলে না? সে যখন এটা বলছিল তখনই মহারাজ পুনরায় সেখানে ফিরে আসে আর এবার সে এমন একটা কাজ করে যা পুলিশের কল্পনারও বাইরে ছিল। সে তার পকেট থেকে নগদ 40,000 টাকা বের করে ইন্সপেক্টরের সামনে রাখে। সে বলে, স্যার, এটা অ্যাডভান্স রাখুন, আপনারা শুধু আমার লক্ষ্মীকে খুঁজে এনে দিন। যদি খুঁজে পান আমি আপনাদের আরো 5 লাখ টাকা দেব। ইন্সপেক্টর রয় যেহেতু টাকার পাগল ছিল তাই এবার সে মহারাজের কেসটা নিতে রাজি হয়ে যায়। এরপর ইন্সপেক্টর তার দলবল নিয়ে মহারাজের বাড়িতে যায় তদন্ত করার জন্য। সেখানে গিয়ে তারা লক্ষ্মীর একটা ছবি তুলে নিয়ে সেই এলাকা এবং মহারাজের সেলুন সহ সমস্ত জায়গায় লক্ষ্মীর খোঁজ করতে থাকে। ওইদিকে জ্যোতি মহারাজকে তার ক্যাম্পের একটা ভিডিও পাঠায় যেখানে সে লক্ষ্মীর কথাও জিজ্ঞেস করে। ইন্সপেক্টর রয় ও তার টিম তদন্ত করতে থাকে, কিন্তু তাদের মনে শুধুমাত্র একটাই প্রশ্ন, একটা সাধারণ 100 টাকার ডাস্টবিনের জন্য একজন সেলুনের নাপিত 5 লাখ টাকা খরচ করতে চাইছে। কিন্তু কেন? পুলিশের কাছে ব্যাপারটা খুব অদ্ভুত লাগে। তাই তারা মনে করে সেই ডাস্টবিনে হয়তোবা মূল্যবান অনেক জিনিস রয়েছে যেটা মহারাজ তাদেরকে বলতে চাইছে না। তাই ইন্সপেক্টর রয় মহারাজকে ভালো করে জিজ্ঞেস করে সেই ডাস্টবিনে কি রয়েছে। কিন্তু এবার মহারাজ বলে, 5 লাখ নয়, আমি আরো 2 লাখ বাড়িয়ে আপনাকে 7 লাখ টাকা দেব, কিন্তু আমার মেয়ে আসার আগেই আপনি লক্ষ্মীকে খুঁজে দিন। এটা শুনে তো ইন্সপেক্টর আরও অবাক হয়ে যায়। এরপর সিন শিফট হয় এবং আমাদের 14 বছর আগের কাহিনী দেখানো হয়, যেখানে আমরা এই মুভির প্রধান ভিলেন সেলভামকে দেখি। সেলভাম মূলত পেশা একজন সন্ত্রাসী যে কিনা রাতের বেলা মানুষের বাড়ি ডাকাতি করে। আমরা দেখি সেলভাম তার সাথী সাবরিকে নিয়ে একটি বাড়িতে ডাকাতি করার জন্য গিয়েছে। সেখানে সে মা এবং মেয়েকে বেঁধে রেখে তাদের বাড়ির সমস্ত টাকা পয়সা এবং গহনা লুট করে তাদের সামনেই বসে খাবার খাচ্ছে। আসলে এটা তাদের ডাকাতি করার একটা স্টাইল। তারা শুধু বাড়ির জিনিসপত্রই লুট করে না, বরং ওই বাড়ির অসহায় মহিলাদের ওপর অমানবিক নির্যাতন চালায়, যা মুখে আনাও কঠিন। প্রমাণ লোপাট করার জন্য তারা বাড়ির সবাইকে নির্মমভাবে হত্যা করে দেয়। সেলভাম রাতের অন্ধকারে হয়ে ওঠে এক ভয়ঙ্কর শয়তান, কিন্তু দিনের আলোতে সে একজন আদর্শ স্বামী ও বাবা। সেলভামের স্ত্রী কোকিলা এবং ছোট মেয়ে আম্মুকে সে প্রাণের চেয়েও বেশি ভালোবাসে। সে নিজের মেয়ের জন্য সবকিছু করতে রাজি আছে। ওই বাড়ি থেকে ডাকাতি করে আসার সময় সে ছোট্ট একটি খেলনা তার মেয়ের জন্য নিয়ে আসে, কিন্তু তার মেয়ে খেলনাটি পছন্দ না করায় সে সেটিকে একটা ডাস্টবিনে ফেলে দেয়। আর আমরা দেখি সেলভামের বাড়িতে মহারাজের সেই ডাস্টবিনটি। কিন্তু কেন, সেটা আমরা কিছুক্ষণ পরেই জানতে পারবো। সেলভামের একটা ইলেকট্রিকের দোকান রয়েছে যেখানে সে দিনের বেলা বসে, আর রাতে সে কি করে সেটা আমরা সবাই জানি। দিনের বেলা দোকানে বসে সে সারাদিন প্ল্যান করে রাতে কার বাড়িতে তারা ডাকাতি করবে, আর রাত হওয়া মাত্রই প্ল্যান অনুযায়ী তারা বড়লোকদের বাড়িতে হামলা করে বসে। আমরা দেখি সেলভামের মেয়ের পিঠে একটা ঘায়ের দাগ রয়েছে, আর সেলভাম সেই ঘায়ের মধ্যে মলম লাগিয়ে দিচ্ছে। এই বিষয়টা আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করুন, কারণ কিছুক্ষণ পর আপনারা এত বড় একটা টুইস্ট জানতে চলেছেন যেটা হয়তোবা আপনারা কল্পনাই করেননি। এরপর আমাদের পুনরায় বর্তমানের কাহিনী দেখানো হয়, যেখানে আমরা দেখি মহারাজ এখন সবসময় পুলিশ স্টেশনে থাকে লক্ষ্মীর খোঁজ পাওয়ার আশায়। সে থানার সকল পুলিশদের সমস্ত কাজকর্ম করে দেয় এবং তাদের বলা সমস্ত আদেশ মেনে চলে। সে লক্ষ্মীকে পাবার আশায় থানার সমস্ত পুলিশের খারাপ ব্যবহার সহ্য করে, এমনকি সে তাদের নির্যাতনও সহ্য করে যাচ্ছে। একদিন এক কনস্টেবল মহারাজকে বলে, তুমি বেকার তোমার সময় নষ্ট করছো, তারা কখনোই তোমাকে সাহায্য করবে না, বরঞ্চ তারা তোমার সমস্ত টাকা শেষ করে দেবে, আর শেষ পর্যন্ত তুমি নিঃস্ব হয়ে যাবে। আর দেখা যায় পুলিশ আসলেই লক্ষ্মীর কোনো খোঁজ করছে না। তারা ভাবে কে খুঁজবে ওই ডাস্টবিন, বরং এর চেয়ে আমরা একটা হুবহু নকল ডাস্টবিন বানিয়ে মহারাজের হাতে ধরিয়ে দেব আর তার কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেব। কথা মতো তারা বিভিন্ন স্টিলের দোকানে গিয়ে লক্ষ্মীর ছবি দেখিয়ে ঠিক সেরকমই একটা ডাস্টবিনের খোঁজ করে, কিন্তু দেখা যায় অনেক খোঁজাখুঁজির পরও তারা একই রকম কোনো ডাস্টবিন খুঁজে পাচ্ছিল না। একদিন সাব ইন্সপেক্টর যখন একটা দোকানে খোঁজ করছিল, তখনই সেখানে তার এক পরিচিত লোকের সঙ্গে দেখা হয় যার নাম
নাল্লা শিবম। মূলত সে পুলিশকে বিভিন্ন রকমের ইনফরমেশন দেওয়ার কাজ করে। তখন সাব ইন্সপেক্টর নাল্লা শিবমকে লক্ষ্মীর ছবি দেখায় আর তাকেও ঠিক এরকমই একটা ডাস্টবিন খুঁজে বের করার দায়িত্ব দেয়। ওদিকে মহারাজ লক্ষ্মীকে ফিরে পাওয়ার আশায় পুলিশ স্টেশনে বসেছিল, আর তখনই সেখানে একজন লোক আসে একটা মিসিং কমপ্লেন্ট করার জন্য। তখনই আমরা দেখি সে ধনা নামের সেই মেকানিকের মিসিং কমপ্লেন্ট লেখাতে এসেছে, যাকে আমরা ছবির শুরুতে দেখেছিলাম। লোকটি মহারাজের পাশে এসে বসে, আর তখনই মহারাজ লোকটির হাতে থাকা ছবিটার দিকে খেয়াল করে। সে ধনার ছবিটা দেখে খুবই ঘাবড়ে যায়। আর তখনই আমাদের ওই দিন রাতের ঘটনা দেখানো হয়, যেদিন মহারাজের বাড়িতে চুরি হয়েছিল। দেখা যায় মহারাজ জ্ঞান ফেরার পর তার চোখ পড়ে সেখানে থাকা একটা কাগজের উপর, যেখানে একটা গাড়ি রিপেয়ারের স্লিপ পড়েছিল। জ্ঞান ফিরলে মহারাজ সেই স্লিপে থাকা গাড়ির ইনফরমেশনের সূত্র ধরে চলে যায় একটি বারে, যেখানে আমরা ওই কাউন্সিলরকে দেখি, যার কিনা ধনার সঙ্গে গন্ডগোল হয়েছিল। আর তখনই আমরা জানতে পারি সেই স্লিপে থাকা গাড়িটা এই কাউন্সিলরের। তখন মহারাজ তার কাছে গিয়ে জিজ্ঞেস করে, আপনি কোন মেকানিকের কাছে আপনার গাড়িটা ঠিক করিয়েছেন? কিন্তু দেখা যায় কাউন্সিলর তার দলবল নিয়ে সেখানে মদ্যপান করছিল, যার ফলে সে মহারাজের কথায় খুব বেশি একটা গুরুত্ব দেয় না। তখনই ধনা সেখানে চলে আসে, আর ঠিক যেমনটা আমরা দেখেছিলাম সে কাউন্সিলরের চশমাটা ভেঙে তাকে মারধর করতে থাকে। তখনই আমরা বুঝতে পারি ওই দিন ধনা এবং কাউন্সিলরের মারামারির সময় মহারাজও সেখানে উপস্থিত ছিল, যেটা আমাদের পূর্বে দেখানো হয়নি। এরপর আমরা দেখি ধনা সেই বার থেকে বের হওয়ার পর মহারাজ তার পিছু করতে থাকে। এক পর্যায়ে সে ধনাকে পিছু করতে করতে তার আস্তানায় পৌঁছে যায়, আর তখনই ধনা তার দলবল নিয়ে মহারাজকে ধরে ফেলে আর বলে, ওই দিন তোমার বাড়িতেই তোমাকে মেরে ফেলা উচিত ছিল। আর তখনই আমরা বুঝতে পারি ওই দিন মহারাজের বাড়িতে যে 3 জন চুরি করতে গিয়েছিল তার মধ্যে একজন হচ্ছে ধনা। এরপর ধনার লোকজন মহারাজকে মারধর করতে থাকে। এক পর্যায়ে ধনার একজন সাথী মহারাজের হাত কাটতে যায়, আর তখনই আমরা মহারাজের এক অন্যরকম রূপ দেখি। সে যখন মহারাজের হাত কাটতেই যাবে ঠিক তখনই সে তাকে ধরে থাকা আরেকজন লোকের হাত সামনে এগিয়ে দেয়, যার ফলে তার হাতটি কেটে যায়। এরপরই মহারাজ সেখানে থাকা সমস্ত লোকদের অস্বাভাবিকভাবে মারতে থাকে, আর ধনাকেও সে প্রচুর মারধর করে। মহারাজ ধনাকে জিজ্ঞেস করে, তোর বাকি 2 জন সাথীর নাম কি? ধনা জানতো সে যদি নাম নাও বলে তবুও সে তাদের হাতে মারা যাবে, তাই সে সরাসরি নাম না বলে মহারাজকে জানায় তাদের মধ্যে একজন তোমার এলাকার পুলিশ স্টেশনেই কাজ করে। এটি বলেই ধনা সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু তখনই মহারাজ একটি ছুরি দিয়ে খুবই ভয়ঙ্করভাবে ধনাকে মেরে ফেলে, আর সেখানেই দাঁড়িয়ে বলতে থাকে, আমি পুলিশ স্টেশন থেকে তোর সাথীকে খুঁজে তাকেও মেরে ফেলবো। আর এখন আমরা বুঝতে পারি মহারাজ কেন সারাদিন পুলিশ স্টেশনে পড়ে থাকে। সে ধনার সেই সাথীকে খুঁজছিল, যে কিনা ওই দিন রাতে ধনার সাথে মহারাজের বাড়িতে চুরি করেছে। কিন্তু এত কিছু সে কি শুধুমাত্র একটা ডাস্টবিনের জন্য করছে, নাকি এর পেছনে রয়েছে ভয়ঙ্কর এক সত্য? সাথেই থাকুন, কিছুক্ষণ পরেই আমরা সেই সত্যটা উদ্ঘাটন করব। মহারাজ থানাতে থাকা প্রত্যেকটা পুলিশের শরীরে বাহানা করে হাত দিয়ে চেক করে কারো পিঠে সেই কানের মতো কিছু আছে কিনা, যেমনটা সে ওই দিন রাতে দেখেছিল। স্টেশনে থাকা সমস্ত পুলিশের নামের একটা লিস্ট করে এবং সবাইকে চেক করার পর তাদের নামটা কেটে দেয়। এরপর দেখা যায় ধনার কেসের ইনভেস্টিগেশন করার জন্য পুলিশ সেই কাউন্সিলরকে স্টেশনে ডেকেছে, কারণ ধনা গায়েব হওয়ার আগ মুহূর্তে কাউন্সিলরের সঙ্গে তার ঝামেলা হয়েছিল। তবে কাউন্সিলর পুলিশকে জানায় ওই দিন আমি ছাড়াও আরেকজন ব্যক্তি ধনার খোঁজ করছিল, অর্থাৎ সে মহারাজের কথা বলছে। কিন্তু ওই মুহূর্তে কাউন্সিলর মহারাজের নামটা মনে করতে পারছিল না। অনেক চেষ্টা করার পরে সে একটা নাম মনে করে, কিন্তু সেটাও ছিল ভুল। ওইদিকে দেখা যায় সাব ইন্সপেক্টর লক্ষ্মীকে খুঁজতে খুঁজতে একজন কারিগরের কাছে যায়, যে কিনা খুবই নিখুঁতভাবে লোহার জিনিসপত্র বানাতো। তাই ইন্সপেক্টর সেই লোকটির দ্বারাই ঠিক লক্ষ্মীর মতোই দেখতে একটা ডাস্টবিন বানায়। এরপর পুনরায় আমাদের 14 বছর আগের কাহিনী দেখানো হয়, যেখানে আমরা দেখি সেলভাম তার মেয়ের জন্মদিন উপলক্ষে একটা সোনার চেন বানাতে গিয়েছে। সেখানে অনেকগুলো চেন দেখার পরও তার পছন্দ হচ্ছিল না। এক পর্যায়ে সে একটি রেড ডায়মন্ডের নেকলেস পছন্দ করে তার মেয়ের জন্য, কিন্তু এটি দেখে সেলভামের স্ত্রী তাকে বারবার মানা করে এত দামি জিনিস না কেনার জন্য, কিন্তু সে তার স্ত্রীর কথা না শুনে সেটি অর্ডার দেয়। ওই দিন রাতে তার স্ত্রী বলে, আমাদের বাচ্চা এখনো ছোট, তার জন্য এখন এত দামি জিনিস নেওয়াটা কি ঠিক হবে? আর তাছাড়াও আমাদের তো এত সামর্থ্যও নেই। তখন সেলভাম বলে, আমি আমার মেয়েকে পৃথিবীর সমস্ত সুখ দেব, সে যখন যেটা চাইবে আমি তাকে সেটাই দেব। বড় হয়ে সে ডক্টর, ইঞ্জিনিয়ার বা কালেক্টর যা হতে চাইবে আমি তাকে তাই বানাবো। আমার মেয়ের কোনো অভাব রাখবো না আমি।
সেলভামের কথা শুনে আমরা বুঝতে পারি সে তার মেয়েকে কতটা ভালোবাসে। জন্মদিনের দিন সকালে সেলভাম সোনার দোকান থেকে সেই চেনটা নিয়ে বাড়ি ফিরছিল। ফেরার পথে সে তার দাড়ি শেভ করার জন্য মহারাজার সেলুনে ঢোকে। আপনাদেরকে জানিয়ে রাখি, এখানে মহারাজাকে ইয়াং দেখা যাচ্ছে কারণ এটা 14 বছর পূর্বের ঘটনা। তো যাই হোক, সেলভাম যখন সেলুনে বসে দাড়ি কাটছিল তখন মহারাজার ট্রিমারের ব্যাটারি শেষ হয়ে যায়, তাই সে ব্যাটারি আনতে দোকানের বাইরে যায়। ঠিক ওই সময় সেলভামের পার্টনার সাবরি তাকে কল করে। সাবরি ঘাবড়ে গিয়ে জানায় পুলিশ তাদের খুঁজছে এবং খবরের কাগজে তাদের ডাকাতির খবর ছেপেছে, কিন্তু এখন পর্যন্ত তাদের যেহেতু কেউ দেখেনি তাই স্পষ্টভাবে তাদেরকে এখনো কেউ চেনে না। এটা শুনে সেলভাম না ঘাবড়িয়ে সাবরিকে বলে কিছুই হবে না। এটি বলে সে তাদের বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে সাবরির সাথে কথা বলে। কথা বলা শেষ করে সেলভাম পেছনে ফিরে দেখে মহারাজ সেখানে দাঁড়িয়ে আছে। মহারাজকে দেখে সেলভাম একটু ঘাবড়ে যায় আর তখন থেকে সন্দেহ করতে থাকে যে হয়তোবা মহারাজ তার কথা শুনে ফেলেছে, কিন্তু ওই সময় সে মহারাজকে কিছু বলে না। বাড়িতে ফিরেও সেলভাম এই বিষয় নিয়ে চিন্তা করতে থাকে আর তার সাথেই সাবরিকে সমস্ত কিছু খুলে বলে। এক পর্যায়ে তারা সিদ্ধান্ত নেয় মহারাজকে তারা রাস্তা থেকে সরিয়ে ফেলবে। তারা যখন এই বিষয় নিয়ে কথা বলছিল তখনই সেলভামের স্ত্রী তার মেয়েকে চেনটা পরানোর জন্য তার কাছে সেটা চায়, কিন্তু অনেক খোঁজাখুঁজির পরও তারা সেই চেনটা খুঁজে পায় না। ওইদিকে আমরা দেখি সেলভাম মহারাজের সেলুনে সেই চেনটা রেখে এসেছে আর মহারাজ চেনটাকে ফেরত দেওয়ার জন্য সেলভামের বাড়িতে এসেছে। কিন্তু দেখা যায় মহারাজ যখন সেলভামের বাড়ির রাস্তা দিয়ে ঢুকছিল তখনই একদল পুলিশ তার পেছন পেছন আসতে থাকে। সামন থেকে সেলভাম এটি দেখে সাবরিকে বলতে থাকে মহারাজাই পুলিশকে ডেকে এনেছে তাকে ধরিয়ে দেওয়ার জন্য, অর্থাৎ এখানে একটা ভুল বোঝাবুঝি হয়েছে। পুলিশ যখন তাদেরকে ধরতেই যাবে তখন সাবরি একটা বন্দুক বের করে পুলিশদেরকে আটকানোর চেষ্টা করে, কিন্তু তখনই পুলিশের গুলিতে সাবরি সেখানেই মারা যায় আর পুলিশ সেলভামকে অ্যারেস্ট করে নেয়। সেলভামের স্ত্রী যেহেতু এগুলোর কিছুই জানতো না তাই সে খুবই শকড হয়ে যায়। যাওয়ার সময় সেলভাম মহারাজের দিকে প্রতিশোধের চোখে তাকায় আর মনে করতে থাকে মহারাজাই তাকে ধরিয়ে দিয়েছে। এরপর পুনরায় বর্তমানের কাহিনী দেখানো হয়, যেখানে আমরা দেখি পুলিশ মহারাজকে ডেকে বলছে তোমার লক্ষ্মীকে আমরা খুঁজে পেয়েছি, তাই কথা মতো সে বাকি টাকাটা পুলিশকে দিয়ে দেয়। ওইদিকে জ্যোতির ক্যাম্পেইন শেষ হয়ে যাওয়ায় সেও বাড়িতে ফিরে আসছিল, তাই সে ফোনে মহারাজকে এই বিষয়টি জানিয়ে দেয়। আমরা দেখি পুলিশ লক্ষ্মীর মতো সেম টু সেম একটা ডাস্টবিন বানিয়ে সেটাকে মহারাজের ডাস্টবিনের মতো তৈরি করছে, কিন্তু সমস্যা হলো তারা যে এই নাটকটা সাজিয়েছে তাই মহারাজের সামনে দেখানোর মতো তাদের একজন চোর দরকার ছিল, কিন্তু অনেক খোঁজাখুঁজি করার পরও তারা একটা চোর খুঁজে পাচ্ছিল না যাকে তারা মহারাজার সামনে দাঁড় করাবে। ইন্সপেক্টর রয় কয়েকজন চোরকে ফোন দিলেও তারা এই সামান্য ডাস্টবিনের চুরির দায় নিজেদের মাথায় নিতে চাইছিল না, তাই এই বিষয়টা নিয়ে তারা একটু চিন্তায় পড়ে যায়। তখন ইন্সপেক্টর রয় তার সাথীদের বলে তোমরা একটা চোর খুঁজে নিয়ে আসো যে কিনা মহারাজের সামনে অভিনয় করবে, আর এর বিনিময়ে তাকে আমি 50,000 টাকা দেব। টাকার কথা শুনে নাল্লা শিবম বলে তাহলে আমি এই চুরির দায় আমার মাথায় নিতে রাজি আছি। এটা শুনে ইন্সপেক্টর রয় খুশি হয়ে যায়, কিন্তু নাল্লা শিবম যেহেতু ঘটনাটা জানতো না তাই সে পুলিশ স্টেশনে ফোন করে তার একজন অফিসারকে বলে তুমি মহারাজকে ডেকে তার মুখে ঘটনাটা পুনরায় বলতে বলো, আর আমি এপাশ থেকে ফোনের মাধ্যমে নাল্লা শিবমকে পুরো ঘটনাটা শোনাবো। কথা মতো মহারাজ পুনরায় সেই ঘটনাটা বলতে শুরু করে। তবে এবার আমরা যেই দৃশ্যটা দেখি সেটার জন্য হয়তোবা আমরা কেউই প্রস্তুত ছিলাম না, কারণ এবার মহারাজের সাথে ঘটা আসল ঘটনাটা আমাদের সামনে দেখানো হয়, যেখানে আমরা দেখি মহারাজের কথা মতো ওই দিন রাতে সে বাড়িতে ফিরে ব্যাগ রেখে চেঞ্জ করছিল, কিন্তু এবার দেখা যায় মহারাজ নয় বরং জ্যোতি ক্যাম্প থেকে বাড়িতে ফিরেছিল। আর তখনই পেছন থেকে কেউ একজন তার মুখ চেপে ধরে, আর যেই ব্যক্তি তার মুখ চেপে ধরেছিল সেই হচ্ছে নাল্লা শিবম। হ্যাঁ, আপনারা ঠিক শুনেছেন, নাল্লা শিবম ও ধনা জ্যোতির মুখ চেপে ধরে তার চোখ বেঁধে তাকে মাটিতে ফেলে দেয়, আর সেলভাম এসে জ্যোতিকে নির্মমভাবে মারতে থাকে। হ্যাঁ, ওই দিন রাতে সেখানে ধনার সেই দুই সাথী ছিল সেলভাম ও নাল্লা শিবম। আসলে জেল থেকে ছাড়া পাওয়ার পর সেলভাম মহারাজের সঙ্গে বদলা নেয়ার জন্য তার বাড়িতে এসেছিল, যার কারণে গত কয়েকদিন থেকে নাল্লা শিবম মহারাজের উপর নজর রাখছিল। কিন্তু আজকে মহারাজ বাড়িতে ফিরতে অনেকটাই দেরি করে ফেলেছে, আর জ্যোতিও আজকে ক্যাম্প থেকে ফিরেছে। তাদের প্ল্যান অনুযায়ী এই সময় মহারাজের বাড়িতে থাকার কথা ছিল, কিন্তু জ্যোতিকে দেখে তারা চমকে যায়। এরপর নাল্লা শিবম খুবই নিষ্ঠুরভাবে জ্যোতিকে নির্যাতন করে। নাল্লা শিবম যখন জ্যোতিকে মারতেই যাবে তখন সেলভাম তাকে থামিয়ে দেয়, আর তারা মহারাজকে না মেরে সেখান থেকে চলে যায়। এই সমস্ত ঘটনা মহারাজ কান্না করতে করতে সেখানে বলতে থাকে। সে আরো বলে তারা অনেক শক্তিশালী ছিল, আমি তাদের সঙ্গে পেরে উঠিনি, তারা আমার লক্ষ্মীকে চুরি করে নিয়ে গেছে,
আমি মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি, আর এখন আমি আমার লক্ষ্মীকে ফিরে পেতে চাই। সমস্ত ঘটনা বলে মহারাজ যখন সেখান থেকে চলে যাচ্ছিল, তখন ইন্সপেক্টর তাকে পেছন থেকে বলে, আর যাই হোক, তুমি সামান্য একটা ডাস্টবিনের জন্য এরকমটা করবে না, নিশ্চয়ই এর পিছনে অন্য কোনো রহস্য রয়েছে। ফোনের ওপার থেকে নাল্লা শিবম এই ঘটনাটা শুনে একদমই স্তব্ধ হয়ে যায়। তার চেহারার এক্সপ্রেশন পুরোপুরি পাল্টে যায়, কারণ তার মনে এখন জানা দিয়েছে সে যেই চুরির মিথ্যে অপবাদ তার মাথায় নিতে চলেছে সেটা আসলে চুরির কোনো ঘটনা নয়, বরং এক নির্মম জঘন্য অপরাধ যেটা সে নিজেই করেছিল। তখন নাল্লা শিবম ইন্সপেক্টর রয়কে বলে, আপনি আমাকে মহারাজের ঠিকানা দিয়ে দিন, আমি কাল সকালে সেখানে পৌঁছে যাব। কিন্তু ইন্সপেক্টর রয় বলে, দরকার নেই, আজকে রাতে তুমি আমার এখানেই থাকো, কাল সকালে আমরা একসঙ্গে সেখানে যাব। নাল্লা শিবম অনেক বাহানা করেও সেখান থেকে আর বের হতে পারে না। এরপর পুনরায় আমাদের ওই দিন রাতের ঘটনা দেখানো হয়। মহারাজ বাড়িতে ফিরে জ্যোতিকে এই অবস্থায় দেখে কান্না করতে করতে তাকে হাসপাতালে নিয়ে যায়। ডাক্তারের পা ধরে সে মিনতি করে যেন ডাক্তার তার মেয়েকে সুস্থ করে দেয়। সৌভাগ্যবশত জ্যোতি কিছুটা সুস্থ হয়। সুস্থ হয়েই সে মহারাজকে কান্না জড়িত কণ্ঠে বলে, তারা আমার সঙ্গে কেন এরকমটা করলো, কি দোষ ছিল আমার? জ্যোতি আরো বলে, বাবা, আমি একটাবার তাদের সঙ্গে কথা বলতে চাই আর তাদেরকে জিজ্ঞেস করতে চাই তারা কেন আমার সঙ্গে এরকমটা করলো। তখনই আমরা দেখি জ্যোতির বেডের নিচে লক্ষ্মী রাখা, অর্থাৎ তখনই আমরা বুঝতে পারি মহারাজ লক্ষ্মীকে জ্যোতির সঙ্গে লুকিয়ে রেখে এই সম্পূর্ণ ঘটনাটা সাজিয়েছে আসল খুনিকে ধরার জন্য। এরপর পরের দিন সকালে ইন্সপেক্টর রয় নল্লা শিবমকে নিয়ে মহারাজের বাড়িতে যায় আর মহারাজের সামনে তাকে দাঁড় করিয়ে বলে, ওই দিন রাতে তুমি কি কি করেছো তা সবকিছু আমাদের পুনরায় করে দেখাও। নাল্লা শিবম যেভাবে বর্ণনা দিচ্ছিল সেটা দেখে মহারাজ কিছুটা আন্দাজ করে যে আসলেই হয়তোবা নাল্লা শিবম সেই ব্যক্তি, আর এই বিষয়টা শিওর হওয়ার জন্য সে তার পিঠে হাত দিয়ে চেক করে, আর তখনই সে সেখানে কানের মতো একটা টিউমার দেখে। এটি দেখে সে শিওর হয়ে যায় যে ওই দিন রাতে নাল্লা শিবমই তার বাড়িতে এসেছিল। এরপর ইন্সপেক্টর রয় মহারাজকে জিজ্ঞেস করে, তাহলে এখন বলো এর সঙ্গে আমরা কি করব? মহারাজ বলে, ওকে ছেড়ে দিন। ইন্সপেক্টর রয় বলে, তুমি কি বলছো? ও তোমার বাড়িতে চুরি করেছে, তোমার লক্ষ্মীকে চুরি করেছে ও, এত সহজে তুমি ওকে ছেড়ে দেবে? এটা একদমই হতে পারে না, ওকে তো শাস্তি পেতেই হবে। কিন্তু মহারাজ বারবার বলতে থাকে, ওকে ছেড়ে দিন, ওকে মাফ করে দিন। তখন ইন্সপেক্টর রয় একটু রেগে গিয়ে মহারাজকে বলে, ও যদি তোমার মেয়েকে ধর্ষণ করত তাহলেও কি তুমি ওকে ছেড়ে দিতে? ইন্সপেক্টর রয়ের মুখে এই কথা শুনে মহারাজ পুরোপুরি চমকে যায়। সে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর চিন্তা করতে থাকে ইন্সপেক্টর রয় কেন এই কথা বলল, সে কিভাবে জানলো। আর তখনই আমরা দেখি পুলিশ যখন লক্ষ্মীর তদন্ত করছিল তখন তারা খোঁজ করতে করতে সেই হাসপাতালে পৌঁছে যায় যেখানে মহারাজ জ্যোতিকে ভর্তি করেছিল, আর সেখানে থাকা ডক্টরের মাধ্যমে তারা সমস্ত সত্যি কথা জানতে পারে। তবে সত্যিটা জানার পরেও তারা মহারাজকে এটা বুঝতে দেয়নি, তারা ভেতরে ভেতরে এর তদন্ত করতে থাকে আর এই জঘন্য অপরাধ যারা করেছে তাদেরকে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে তারা এক পর্যায়ে খোঁজ পেয়ে যায় এই জঘন্য অপরাধের সঙ্গে তাদেরই একজন সাথী নল্লা শিবম জড়িত আছে। এছাড়াও তারা জেনে যায় নাল্লা শিবমের সাথে ধনা এবং সেলভমও ছিল। তাই ইন্সপেক্টর রয় মহারাজের হাতে নাল্লা শিবমকে তুলে দিতে এই সম্পূর্ণ নাটকটা সাজিয়েছে। এরপর ইন্সপেক্টর রয় মহারাজের হাতে একটা দা তুলে দিয়ে তাকে এবং নাল্লা শিবমকে একটা ঘরে বন্দি করে তারা বাইরে বেরিয়ে যায়। ওদিকে মহারাজ তার মেয়ের সাথে হওয়া এই জঘন্য অত্যাচারের প্রতিশোধ নিয়ে নেয়। সে সেই ধারালো অস্ত্র দিয়ে নাল্লা শিবমকে খুবই নির্মমভাবে সেখানেই মেরে ফেলে। এরপর ইন্সপেক্টর রয় মহারাজকে সেলভামের ঠিকানা জানায় আর সে চলে যায় সেলভামের কাছে। সে সেখানে থাকা সমস্ত গুন্ডাদেরকে মেরে সেলভামকে মারতেই যাবে, ঠিক তখনই মহারাজ তাকে দেখে অবাক হয়ে যায়। তাই প্রথমে সে সেলভামের একটি আঘাতেরও জবাব দেয় না। সেলভাম মহারাজকে মারতে মারতে বলতে থাকে, তোর জন্য আমার পুরো জীবনটা নষ্ট হয়ে গেছে, তোর জন্য আমি আমার স্ত্রী সন্তানকে হারিয়েছি, আর এই কারণে আমি তোর মেয়ের সঙ্গে এই কাজটা করেছি যাতে তুই বুঝতে পারিস আপন মানুষ হারানোর বেদনা কতটা। এই কথা শোনার পর মহারাজ আর নিজেকে আটকিয়ে রাখতে পারে না এবং সে পাল্টা জবাব দিতে শুরু করে। সে সেলভামকে মারতে মারতে পঙ্গু বানিয়ে ফেলে। কিন্তু তখনও সেলভাম হাসতে হাসতে মহারাজকে বলে, এই কষ্ট আমার কাছে কিছুই না, তোকে আমি যেই কষ্ট দিয়েছি সেটা তুই সারা জীবনেও ভুলতে পারবি না। যখনই তুই তোর মেয়ের মুখের দিকে তাকাবি তখনই তোর মনে পড়ে যাবে তার সঙ্গে কি হয়েছে, আর এই কষ্টটাই আমি দেখতে চেয়েছিলাম। তখনই সেখানে জ্যোতি চলে আসে। আসিফা ম্যাম তাকে ধরে ধরে মহারাজের কাছে নিয়ে যায়। জ্যোতিকে দেখে মহারাজ বারবার তাকে মানা করে সেলভামের কাছে যেতে, কিন্তু সে বলে, আমি একটাবার তার সঙ্গে কথা বলতে চাই। এরপর জ্যোতি সেলভামের সামনে গিয়ে বসে আর তাকে বলতে থাকে, তুমি আমার সঙ্গে কেন করলে এটা? আমি কি অপরাধ করেছিলাম?
আমি তো তোমার মেয়ের বয়সী। তোমার যদি একটা মেয়ে থাকতো আর তার সাথেও যদি এরকমটা হতো তাহলে তুমি কি করতে? জ্যোতি আরো বলে, আমার এই অবস্থা করে তুমি মনে করো না যে আমি হেরে যাব। আমি এই পরিস্থিতি থেকে অবশ্যই উঠে দাঁড়াবো, নিজেকে ঠিকই সামলে নেব আমি। এটি বলে সে তার কাছ থেকে একটি গয়নার টোপলা বের করে সেলভামের দিকে ছুঁড়ে মারে আর বলে, এটার জন্যই তুমি আমাদের বাড়িতে এসেছিলে তাই না? ওইদিকে সেলভাম জ্যোতির এই সমস্ত কথায় হাসতে থাকে। এরপর জ্যোতি সেখান থেকে চলে যেতে ধরে। তখনই সেলভামের নজর পড়ে টোপলাতে থাকা সেই গয়নাটার উপর, যেখানে সে একটা চেন দেখতে পায়। আর তখনই আমরা দেখি এটা সেই চেন যেটা 14 বছর আগে সেলভাম তার মেয়ের জন্মদিন উপলক্ষে কিনেছিল। এছাড়াও সে দেখতে পায় জ্যোতির পিঠে একটি পোড়ার দাগ, যেমনটা তার ছোট্ট মেয়ের পিঠে ছিল। মূলত সেলভামকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়ার কিছুদিন পর মহারাজ পুনরায় তার বাড়িতে যায় গয়নাটা ফেরত দেওয়ার জন্য। সেখানে সে সেলভামের স্ত্রীর সঙ্গে দেখা করে আর তাকে জানায় সেলভাম ভুল করে এই চেনটা তার দোকানে ফেলে এসেছে। কিন্তু সেলভামের স্ত্রী এই গয়নাটা নেয় না। সে বলে, এটা অসৎ পথে উপার্জন করা জিনিস, আমি আমার মেয়েকে অসৎ পথে উপার্জিত কোনো জিনিস দিতে চাই না, এটা আপনারা নিয়ে যান। তখনই মহারাজের স্ত্রী তাকে বলে সামনে থাকা একটা খেলনার দোকান থেকে সেলভামের মেয়ের জন্য খেলনা কিনে আনতে। আর ঠিক যেমনটা আমরা ছবির শুরুতে দেখেছিলাম, মহারাজ সেই দোকানে যখন খেলনা কিনছিল তখনই সেই ভয়ঙ্কর দুর্ঘটনাটি ঘটে। আর দেখা যায় সেই দুর্ঘটনায় মহারাজের স্ত্রী সন্তান এবং সেলভামের স্ত্রী মারা গিয়েছে। আর সেই ডাস্টবিনের কারণে শুধুমাত্র বেঁচে গিয়েছে সেলভামের মেয়ে। মহারাজ নিজের পরিবারকে সেখানে হারিয়ে যখন দিশেহারা, তখনই সে সেলভামের মেয়েকে কোলে তুলে নেয়। আর গত 14 বছর থেকে সে যাকে লালন পালন করছে সে আসলে সেলভামের মেয়ে। সেলভাম যতক্ষণে বুঝতে পারে জ্যোতি আসলে তারই মেয়ে, ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। সে কান্না করতে করতে জ্যোতিকে ডাকতে থাকে আর তার কাছে যেতে থাকে। কিন্তু তার এই ভুল কখনো কি শোধরানোর? অন্যের ক্ষতি করতে গিয়ে সে যে নিজের ক্ষতি করে ফেলেছে এটা সে বুঝতেই পারেনি। যেই মেয়েকে সে তার জীবনের চেয়েও বেশি ভালোবেসেছে, আজ 14 বছর পর সেই মেয়ের সর্বনাশের কারণও সে নিজেই। সে মহারাজের পা ধরে বলতে থাকে, আমি একটিবার আমার মেয়ের সঙ্গে কথা বলতে চাই। কিন্তু মহারাজ তাকে বলে, জ্যোতি তোমার মেয়ে নয়, ও আমার মেয়ে। সেলভাম যখন এই ভয়ঙ্কর সত্যটা বুঝতে পারে তখন তার পায়ের তলা থেকে মাটি সরে যায়, তার বুকের ভেতরটা হাজার টুকরো হয়ে ভেঙে যায়। সে বুঝতে পারে প্রতিশোধের নেশায় অন্ধ হয়ে সে আর তার গ্যাং অন্য কারো নয়, বরং নিজের মেয়েরই সর্বনাশ করেছে। নিয়তির এর চেয়ে নির্মম পরিহাস আর কি হতে পারে? সেলভাম যন্ত্রণায় অনুশোচনায় কুঁকড়ে ওঠে। সে সেখানেই পড়ে কান্না করতে থাকে। যেই সেলভাম মানুষের গলা কাটার সময় একবারও কাঁপেনি, আজ সে নিজেরই মেয়ের সামনে একটা পরাজিত কুকুরের মতো লুটিয়ে পড়ে। নিজের এই ভয়ঙ্কর পাপের বোঝা সেলভাম কোনোভাবেই সহ্য করতে পারে না। সে বুঝতে পারে এই পৃথিবীতে বেঁচে থাকার আর কোনো অধিকার তার নেই। সেলভাম ধীরে ধীরে সেই আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং এর একদম কিনারায় গিয়ে পৌঁছায় আর সেখান থেকে সোজা নিচে ঝাঁপ দেয়। নিচে পড়ে থাকা বালির স্তূপের উপর সেলভামের রক্তাক্ত লাশ আছড়ে পড়ে আর সেলভামের রক্ত দিয়ে ওই লকেট এবং জ্যোতির পায়ের ছাপ ভিজে যায়। যেমন কর্ম তেমন ফল। প্রকৃতির এই নির্মম প্রতিশোধের মাধ্যমেই এই অসাধারণ মুভিটি শেষ হয়ে যায়। বন্ধুরা, এই ছিল মহারাজা মুভির সম্পূর্ণ কাহিনী। এটি আমাদের জীবনের সবচেয়ে বড় একটা শিক্ষা দেয়। আপনি অন্যের জন্য যে গর্ত খুঁড়বেন, প্রকৃতি এমনভাবে হিসাব মেলাবে সেই গর্তে একদিন আপনাকে নিজেই পড়তে হবে। আপনাদের কাছে এই মুভির ক্লাইম্যাক্সটা কেমন লেগেছে? সেলভামের এই পরিণতি কি ঠিক ছিল, নাকি তার আরও বড় কোনো শাস্তি হওয়া উচিত ছিল? কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। পুরো ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো মাথা নষ্ট করা মুভির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।